নীল রঙের অন্ধকার। পর্নোগ্রাফি বিষাক্ত মাকড়সার মতো জাল বিছিয়ে রাখে। চোখ গাধানো নিষিদ্ধ সুখ আর সাময়িক উত্তেজনায় আকৃষ্ট হয়ে যে কেউ আটকে পড়তে পারে এই জালে। একবার আটকা পড়লে জাল বেদ করে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। মাকড়সা যেভাবে পোকাকে তিলে তিলে মেরে ফেলে, পর্নোগ্রাফিও আপনাকে ঠিক সেভাবেই একটু একটু করে ধ্বংস করে ফেলবে। আপনি হারাবেন আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার চাকরি, এমনকি আপনার ভালোবাসার মানুষটিকেও। আমাদের এই লেখায় আমরা আপনাদের কিছু সত্যিকারের গল্প বলে যাব। ব্যর্থতার এক আর্দ্রতার গল্প, দীর্ঘশ্বাস আর নীরব আর্তনাদের গল্প, নষ্ট হওয়ার গল্প। 1। বাবা, প্রথমেই বলে নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার কারণে আমার জীবনে যে ক্ষতি হয়েছে তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তোমার পর্ন দেখার কারণে আমার কি সমস্যা হয়েছে তা তোমার জানা উচিত। তুমি ভাবো এটা শুধু তোমার কিংবা তোমার আর আম্মার সম্পর্কে প্রভাব ফেলে। তুমি বুঝতেও পারোনি এটা তোমার সন্তানদের কি গভীর সংকটে ফেলেছে। তখন আমার বয়স 12, কেবল কৈশোরে পা দিয়েছি। এমন সময়েই আমি তোমার কম্পিউটারে পর্ন আবিষ্কার করি। প্রথম প্রথম আমার খুব অবাক লাগতো। তুমি একদিকে আমাকে বলছো হলিউড মুভি দেখে এটা ওটা না করতে, আর নিজেই দিনের পর দিন এসব আবর্জনা গিলে চলছ। আমি কি দেখব আর কি দেখব না এসব যখন তুমি বলতে, তখন আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতাম। কারণ আমি জানতাম তুমি একটা ভণ্ড। আমি জানতাম মাই একমাত্র নারী না যাকে তুমি চাও। তুমি যে আর চোখে আমাদের দেখতে সেটাও আমার নজরে আয়নি। তোমাকে দেখে পুরুষ জাতির প্রতি আমার প্রবল বিতৃষ্ণা তৈরি হয়। ভেবে বসি সব পুরুষই বোধ হয় তোমার মতো বিকৃত মানসিকতার হয়। তুমি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে কিভাবে আমার পোশাক আশাক পাশের মানুষকে উত্তেজিত করতে পারে, আর কিভাবে আমার নিজের আত্মাকে আরো সুন্দর করা উচিত। কিন্তু তোমার কাজকর্মে আমি বুঝেছিলাম আমি তখনই সুন্দর হতে পারবো যখন আমি ম্যাগাজিনের কভারের মেয়েটির মতো বা তোমার দেখা পর্নের মেয়েগুলোর মতো হতে পারবো। তোমার কথার কোনো মূল্যই তাই আমার কাছে ছিল না, বরং তোমার এসব লেকচার শুনতে খুব বিরক্তই লাগতো। যতদিন যাচ্ছিল পচে যাওয়া এই সমাজ আমার কানের কাছে শুধু ভ্যান ভ্যান করে যাচ্ছিল। আমি তখনই নিজেকে সুন্দর ভাবতে পারবো যখন আমি ওদের মতো হব। তোমার প্রতিটি বিশ্বাস দিন দিন সুন্দর কথায় নেমে আসছিল আমার, কারণ তুমি যা বলতে করতে ঠিক তার উল্টোটা। আমি হন্যে হয়ে এমন কাউকে খুঁজছিলাম যে শুধু আমার অঙ্গ শৈশবের জন্য আমাকে ভালোবাসবে না, আমি মানুষটাকে ভালোবাসবে। বাসায় আমার বান্ধবীরা এলে আমি চিন্তা করতাম তুমি কি চোখে তাদের দিকে দেখছো আমার বান্ধবী হিসেবে, নাকি তোমার নষ্ট কল্পনার কোনো এক অংশ হিসেবে। আমি বিয়ে করলাম এমন একজন পুরুষকে যার জীবনে পর্নোগ্রাফি ছবল দিতে পারেনি। আমি এখনো আমার ভেতর থেকে পুরুষ জাতির প্রতি অবিশ্বাস ঝেড়ে ফেলতে পারিনি। হ্যাঁ বাবা, তোমার পর্ন দেখা আমার স্বামীর সাথে আমার সম্পর্ক বছরের পর বছর প্রভাব রেখে গেছে। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, হয়তো তুমি এখনো বুঝবে না। তোমার পর্ন আসক্তি শুধু তোমার জীবন ধ্বংস করেনি, আমাদের সবার জীবনে নষ্টের বিষাক্ত বীজ বুনেছে। যখনই চিন্তা করি এই ভয়ঙ্কর নেশা আমাদের সমাজে কি গভীর শিকড় গেড়ে বসেছে, আমি অসুস্থ বোধ করি। প্রচন্ড খারাপ লাগে যখন আমার ছোট্ট ছেলের সাথে পর্নের ভয়াবহতা নিয়ে কথা বলতে হয়। আমি তাকে বোঝাই অন্য 10টা পাপাচারের মতো পর্ন শুধু নিজের ক্ষতি করে না, বরং আশেপাশের সবাইকে আঘাত করে। আমি তো তোমাকে ক্ষমাই করে দিয়েছি। ঈশ্বর আমাকে এই কুপ্রভাব থেকে যেভাবে সরিয়ে এনেছেন সেজন্য আমি তার প্রতি সত্যই কৃতজ্ঞ। এখনো মাঝে মাঝে শিউরে উঠি। আমি প্রার্থনা করি যেন তুমি এই নোংরা নেশা থেকে বের হয়ে আসতে পারো, আরো অসংখ্য পুরুষ যেন এর করাল গ্রাস থেকে মুক্তি পায়। তোমার আদরের মেয়ে। 2। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ আপনাদের কাজে বারাকা দিন। আমার নাম আবু সাব্বির। আমি 19 বছরের এক তরুণ, থাকি শান্তিনগরে। পর্ন এবং হস্তমৈথুন আসক্তি আমার জীবনকে বিষিয়ে দিয়েছে। সপ্তাহ 2 আগে আমি আপনাদের ফেসবুক পেজ খুঁজে পাই। বেশ কিছু লেখা তখনই পড়ে ফেলি। অনেকেই পর্ন আসক্তির বিরুদ্ধে তাদের সংগ্রামের কথা শেয়ার করেছেন। আমার জন্য তাদের লড়াইয়ের কাহিনীগুলো ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। অনেকদিন ধরেই আমি চেষ্টা করছি এই আসক্তি কাটিয়ে ওঠার, কিন্তু কেন যেন পারছি না। আমি হতাশ, ক্লান্ত, নিঃস্ব, রিক্ত। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার কাহিনী অন্যদের চেয়ে একটু আলাদা।
সময় নিয়ে পড়বেন আশা করি। শুরু করি তাহলে। তখন আমার বয়স ছিল 5 বছর। একটা ফ্ল্যাটে আরো 2টা পরিবারের সঙ্গে আমরা ভাড়া থাকতাম। ওই ফ্ল্যাটে 3টা রুম থাকলেও টয়লেট ছিল কেবল একটা। আমাদের রুমের বামের রুমে যে পরিবার থাকতো তাদের ক্লাস 6-এ পড়ুয়া এক ছেলে ছিল। আমরা একসঙ্গে খেলাধুলা করতাম, মাঝে মাঝে তার কাছে পড়া বুঝতে যেতাম। সে আমার বড় ভাইয়ের মতো ছিল। হুট করে সে আমার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করলো। আমার সামনেই পোশাক পাল্টাতো, আমার শরীরের এখানে সেখানে বাজেভাবে স্পর্শ করত। আমি তার এরকম অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পেতাম না। সে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বুলাতো এবং হস্তমৈথুন, এটা আমি অনেক পরে বুঝেছিলাম, সেটা করত। বলতো, দেখ তুই আমার আদরের ছোট ভাই, এসব কথা কাউকে বলবি না। কয়েকদিনের ভেতরেই সে আমাকে শিখিয়ে দিল কিভাবে হস্তমৈথুন করতে হয়। যখন আমাদের বাবা মা কেউই বাসা থাকতো না তখন সে আমার এখানে সেখানে হাত বলিয়ে হস্তমৈথুন করত। আমি ভাবতাম এটা বোধহয় মজার একটা খেলা, বাবা মা বাসা না থাকলে এটা খেলতে হয়। আমি সেই সময় ছিলাম একেবারেই বাচ্চা, তেমন কিছুই বুঝতাম না। দেখতাম সে হস্তমৈথুন করার কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে গোসল করে নিচ্ছে। 1 বছর ধরে এমনটা চলল। তারপর ওরা বাসা বদলে চলে গেল অন্য জায়গায়। কিন্তু এরই মধ্যে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। ততদিনে তাকে ছাড়াই আমি হস্তমৈথুন করা শিখে ফেলেছি। মাসে অন্তত 2বার হস্তমৈথুন করতাম। কোনো ধারণাই ছিল না আমি কি করছি, কিন্তু এটা আমাকে আনন্দ দিত প্রচুর। 10 বছর বয়সে অদ্ভুত ঘটনা ঘটল। ততদিনে আমি পুরোদস্তুর হস্তমৈথুনে আসক্ত একজন। একদিন হস্তমৈথুন করার পর দেখি আমার লজ্জাস্থান থেকে কি যেন বের হয়ে আসছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মুখে ব্রণ উঠতে শুরু করলো, শরীর দুর্বল হয়ে গেল। পড়াশোনায় মন দিতে রীতিমতো সংগ্রাম করা লাগতো। তখন দেশে মাল্টিমিডিয়া ফোন কেবল জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। আমার কয়েকজন বন্ধুর MP4 প্লেয়ার ছিল, তাদের সাথে আমি পর্ন দেখা শুরু করলাম। টিফিন পিরিয়ডে, ক্লাসের আগে, ক্লাসের পরে, এমনকি ক্লাসে বসে বসেও আমি পর্ন দেখতাম। বন্ধুদের সাথে মেয়েদের নিয়ে সবসময় রসালো আলোচনা করতাম। বয়স খুব বেশি না হলেও ততদিনে আমি পরিণত হয়েছি দাতাল এক বুনো শুয়োরে। নিজের মাল্টিমিডিয়া ফোন হাতে পেলাম 14 বছর বয়সে। ইন্টারনেট তখন খুব একটা সহজলভ্য ছিল না, তবুও যত বেশি সম্ভব পর্ন ডাউনলোড করতাম। স্কুলের রেজাল্ট খুব খারাপ হতে থাকলো। মানসিক সমস্যা তো আগে থেকেই ছিলই, বিভিন্ন দৈহিক সমস্যাও দেখা দিতে লাগলো। স্কুল বদলে অন্য স্কুলে গেলাম, যেন পড়াশোনা আবার নতুন উদ্যমে শুরু করতে পারি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। পড়াশোনা করব কি, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেই পারলাম না। চুপচাপ থাকতাম সবসময়, কারো সাথে তেমন একটা মিশতাম না, খেলাধুলার ধারে কাছেও যেতাম না। সত্যি বলতে কি, এনার্জি পেতাম না খেলাধুলা করার। সবসময় টায়ার্ড লাগতো। স্কুল পালাতাম, সপ্তাহে 2বারের মতো পর্ন দেখতাম আর হস্তমৈথুন করতাম। 2 বছর গেল এভাবেই। 16 বছর বয়সে যা হয়েছিল ভাবলে আমি আজও শিউরে উঠি। বাইরের দুনিয়া সম্পর্কে তখন আমার বাস্তব জ্ঞান ছিল একেবারেই শূন্যের কোঠায়। ইন্টারনেট ঘেটে আবছা আবছা একটা ধারণা ছিল, এই আর কি। বেঁচে থাকা অসহ্য মনে হতো আমার কাছে। কোনো কিছুই ঠিকমতো করতে পারতাম না। বাবা মার সঙ্গে রাগারাগি করতাম। না ছিল কোনো ভাই বোন, না ছিল কোনো বন্ধু বান্ধব। আমার এই করুণ অবস্থার জন্য কাউকে দায়ী করতে চাইতাম, কিন্তু কাকে দায়ী করব? শেষমেশ কাউকে না পেয়ে দায়ী করলাম আল্লাহকে। সব দোষ আল্লাহর। তিনি যদি আমাকে ওই ছেলের সঙ্গে ছোটবেলায় না মেশাতেন, তাহলে আমি পর্ন, হস্তমৈথুন কি তা জানতামই না। আর আমার জীবনটাও এরকম হতো না। আমি কখনোই নাস্তিক ছিলাম না, কিন্তু আল্লাহকে দোষ দিতাম। তারপর ভাবলাম, বখাটে ছেলেপেলেদের সঙ্গে মেলামেশা করে দেখি, তারা হয়তো আমার বন্ধু হবে, আর আমি এই নরকতুল্য জীবন থেকে মুক্তি পেয়ে অস্থির একটা জীবন পাবো। বখাটে ছেলেদের সঙ্গে মেশা শুরু করলাম। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফোঁকা শুরু করলাম। গাঁজাটাই বা বাদ যাবে কেন? গাঁজার কলকিতেও দম দেওয়া শুরু করলাম। মাঝে মধ্যে কড়া কিছু ড্রাগসও নিতাম। সারাদিন রাস্তায় রাস্তায় রংবাজি করে বেড়াতাম। ভাবতাম এতদিনে বোধহয় আমার স্বপ্নের জীবনটা পেয়ে গেছি। কিন্তু আমার পর্ণাসক্তি তো গেলই না, বরং আরো বাড়লো। ড্রাগস নেওয়ার কারণে শরীরে এনার্জি যেন টকবক করে ফুটতো। প্রচুর হস্তমৈথুন করতাম। হাস্যকর একটা ব্যাপার ঘটলো এই সময়। আমি প্রেমে পড়লাম। পর্ন দেখতাম আর ওকে নিয়ে ফ্যান্টাসিতে ভুগতাম, কিন্তু জানতাম কখনোই তাকে নিজের করে পাবো না। আমি কত পাগলামি যে করেছি আমি ওর জন্য। হাসি পাই এখন এসব মনে হলে। হাত কেটে রক্ত দিয়ে ওর নাম লিখেছি, মারামারিতে জড়িয়েছি, আরো কত কি। সে অনেক কথা। একসময় মেয়েটার বিয়ে হয়ে গেল, আরো বেশি ভেঙে পড়লাম। বখাটে ছেলেফেলেদের সাথে মেশা বন্ধ করলাম। বাসায় থাকতাম সবসময়। মাঝে মধ্যে শুধু সিগারেট কিনতে বাইরে যেতাম। পর্ন দেখার মাত্রা বেড়ে গেল আরো। আলহামদুলিল্লাহ, এ সময় আমি ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে অল্প বিস্তর জানাশোনা শুরু করি। জানলাম আমি যা করছি সেগুলো মারাত্মক ভুল। যে ভুল আমি করেছি তার মাসুল আমাকে সারা জীবন গুনতে হবে। অন্যান্য ধর্ম নিয়েও ইন্টারনেটে ঘাটাঘাটি করছিলাম কিছুদিন।
কিন্তু শেষমেশ বুঝলাম যা আমি খুঁজে বেড়াচ্ছি সেটা ইসলাম, অন্য কিছু না। গাঁজা খাওয়া তো আগেই ছেড়েছি, এবার সিগারেট খাওয়াও ছেড়ে দিলাম। বাসায় নামাজ পড়া শুরু করলাম, কিন্তু কিছুতেই পর্ন আর হস্তমৈথুন আসক্তি ছাড়তে পারলাম না। পুরনো কাসুন্দি তো অনেক ঘাটা হলো, এবার বর্তমান অবস্থার কথা বলি। আমি 5 ওয়াক্ত সালাত বাসায় পড়ার চেষ্টা করি, পড়াশোনা করি না, বাবা মার সাথে থাকি। ভাই বোন নেই, নেই কোনো বন্ধু বান্ধব। একাকিত্বে ভুগি, আত্মবিশ্বাস তলানিতে। মানুষের সাথে মিশতে পারি না, এমনকি বাসায় আত্মীয় স্বজন এলেও আমি পালিয়ে পালিয়ে বেড়াই। আমি মানসিকভাবে অসুস্থ, পাগল বলতে পারেন এক প্রকার। নিজের সাথে নিজে কথা বলি প্রায়। মানুষজন আর চোখে তাকায়, কিছু মনে থাকে না। তীব্র মাথা ব্যথা হয়, ব্যথার মাথা যেন ছিঁড়ে যায়, মনে হয় মাথা কেটে ফেলে দেই। আমার বয়স যদিও 19, আমাকে দেখে মানুষ ভাবে আমার বয়স বোধহয় 30-এর কোঠায়। চুল পড়ে যাচ্ছে, আর আমার যে ছোট ছোট কিছু দাড়ি আছে, জানি না কি কারণে এগুলো লাল হয়ে যাচ্ছে। খুব বেশি খাওয়া দাওয়া করি না, কিন্তু আমি অনেক মোটা। ব্যায়াম ট্যায়াম যে করব তাও হয় না, সবসময় এত ক্লান্ত থাকি। আমি জানি না কি করে আমি এত অল্প বয়সে হস্তমৈথুনের সাথে পরিচিত হয়েছি যে আমার শরীর নিজে নিজেই রিয়াক্ট করে, অর্থাৎ প্রায় প্রতি রাতেই হস্তমৈথুন করি। এমনকি ট্রাউজার বেল্ট দিয়ে বেঁধে রাখলেও নিজেকে থামাতে পারি না, নিজের অজান্তেই পাপ করে ফেলি। অদ্ভুত ব্যাপারটা হলো, হস্তমৈথুনের পর পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ি। অপরাধ বোধ হয়, মনে হয় যে খোদা আমাকে ক্ষমা করবেন না, তারপর পর্ন দেখি। আমার একটা পিসিও ফোন আছে, আমার কোনো ডিভাইসই পর্ন নেই। হতাশ লাগে ওসবের সাইটে যাই, মাঝে মাঝে ওয়েব ব্রাউজ করার সময় নারীর ছবি দেখলে উত্তেজিত হয়ে যাই, ক্লিন না করে থাকতে পারি না। আমার আত্মীয় স্বজন বেড়াতে এসে তাদের সন্তানদের সাফল্য নিয়ে গর্ব করে, আরও হতাশ হয়ে যাই, আবারও ফিরে যাই পাপের রাজ্যে। আমার মা বাবা আমাকে বকাঝকা করলে হতাশ হয়ে পাপ করে ফেলি। সবভাবেই আমি ডুবে যাচ্ছি এক গভীর অন্ধকারে। একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, হাশরের ময়দানে একদল মানুষ আল্লাহ তাআলার সামনে পাহাড় সমান পুণ্য নিয়ে দাঁড়াবে, কিন্তু আল্লাহ তাআলা সেই পুণ্যগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কারণ এই মানুষগুলো একা থাকা অবস্থায় আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করেছিল, আল্লাহকে অমান্য করেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে হাদিস বলেছেন, আমি যখন একা থাকি আমিও এরকম কাজ করি। পড়ার জন্য ধন্যবাদ, দয়া করে আমাকে সাহায্য করুন। 3, আমার নাম অ্যামান্ডা। আমার মনে হচ্ছে পর্নোগ্রাফি নিয়ে আমার অভিজ্ঞতা অন্যান্যদের জানানো উচিত, যাতে তারা সাবধান হতে পারে। আমার বয়ফ্রেন্ড ছিল মারাত্মক রকমের পর্নাসক্ত। শুরু থেকেই সে আমাকে বোঝাতে শুরু করলো পর্ন আসলে স্বাভাবিক একটা ব্যাপার, সবাই কম বেশি এটা দেখে। সে তার বন্ধুদের কথা বলতো যে ওরাও পর্ন দেখে। কষ্টকর হলেও আমি শুরু থেকে ওর এই আচরণের সাথে মানিয়ে নিতে চেষ্টা করতাম, কিন্তু দিন দিন এটা অসহ্যকর পর্যায়ে চলে যাচ্ছিল। 1.5 বছর ধরে নিজের মনের সাথে ক্রমাগত যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার বয়ফ্রেন্ড তখন দিনে প্রায় 3 বার পর্ন ভিডিও দেখত। ওর পছন্দ ছিল রেপ, পর্ন, দর্শনের চিত্রায়ন, তার চিন্তাভাবনা সবকিছু জুড়েই ছিল পর্ন। এছাড়া শারীরিকভাবে সে আমাকে নির্যাতন করা শুরু করে, আমাকে দড়ি দিয়ে বেঁধে পর্ন ভিডিওর মতো করে নানানভাবে ধর্ষণ করত। আমার মাথায় গুলি ভরা পিস্তল তাক করে মেরে ফেলার হুমকি দিত। বুঝতে পারতাম ও পর্নের কল্পনার জগৎ আর বাস্তবতাকে মিশিয়ে ফেলেছে। পর্দা যা দেখতো আমার সাথে একই আচরণ করার চেষ্টা করত। 4, আমার নাম সেলিনা, থাকি ইউএসএতে। পর্ন ভিডিও পারিবারিক বন্ধন দুর্বল করে ফেলে, আত্মীয়তার সম্পর্কের বাঁধন আলগা করে ফেলে, মাঝে মাঝে ছিঁড়েই ফেলে। একদিন হুট করে আবিষ্কার করে বসলাম, আমার এক আঙ্কেল, ছোটবেলা থেকেই উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, ভয়ঙ্কর রকমের পর্নাসক্ত। কয়েক বছর আগে ওনার ছোট বাচ্চাকে দেখাশোনা করার জন্য আমি কিছুদিন ওনার বাসায় ছিলাম। এ সময় একদিন আমি একটা গ্যারাজে প্রচুর পর্ন ভিডিওর সিডি পেলাম। সিডিগুলো ছিল এমন কতগুলো জঘন্য ক্যাটাগরির, যা ভাবলেও ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে উঠে। অদাচার, ধর্ষণ, কিশোরী, ছি কি জঘন্য। নিমিষেই আঙ্কেলের উপর থেকে আমার সব বিশ্বাস, শ্রদ্ধা কর্পূরের মতো উবে গেল। সেই সাথে ছোটবেলায় তার সাথে কাটানো চমৎকার সময়গুলি, স্মৃতিগুলি আমাকে এক বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। তার সাথে কুস্তি খেলা, তার কোলে বসে টিভি দেখা, এগুলি কি শুধু নিখাদ স্নেহ, ভালোবাসার প্রকাশ ছিল নাকি অন্য কিছু? যেহেতু সঠিক উত্তর আমার কাছে নেই, তাই আমি তাকে আর বিশ্বাস করতে পারি না। আমার মেয়ে তার আশেপাশে থাকলে আমি অস্বস্তি বোধ করি। পর্নাসক্তদের বলতে চাই, তোমরা কি খুশি হবে যদি তোমাদের কোনো নিকটাত্মীয় দেখে ফেলে তুমি ইনসেস্ট পর্ন দেখছো? কেমন লাগবে তোমার তখন? অদ্ভুত আধার এক রাত। ভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা। ছুটিটা বাসায় কাটিয়ে রাতে
হলে ফিরেছি। একা একা নাইট জার্নি, তাই বাসার সবাই বেশ টেনশনে। ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলছিল, দুশ্চিন্তায় ঘুমাতে পারছিল না কেউই। ট্রেন ছাড়লো 11টার অনেক পরে। আম্মু ঘুমিয়ে যায় 11টার অনেক আগেই, কিন্তু সেদিন জেগেছিল। আম্মুকে ফোন করলাম, আমার ফোনের পর আম্মু ঘুমালো। ভাই, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? পাশের সিটে বসা প্রশ্নকারীর দিকে ঘুরে তাকালাম। 24 কিংবা 25 বছরের মতো বয়স, নিম্নবিত্ত। কিছুটা অবাক হয়েই বিরক্তি মাখা সুরে বললাম, হ্যাঁ করেন। আমার বিরক্তিটা সহজেই টের পেল। কৈফিয়তের সুরে বলল, ভাই আমার ফোন হারাই গেছে গতকাল। বুড়া মা বাসায় চিন্তা করছে, ফোন না করলে আমার মাটা ঘুমাতে পারবে না। আমার ফোন থেকে তার পাশের বাসায় ফোন করলো, তার মায়েরও ফোন নেই। তার মাকে জানতে হলো সে ভালো মতো ট্রেনে উঠেছে। এসি রুমে আরামদায়ক বিছানায় শোয়া মা সন্তানের জন্য যে রকম দুশ্চিন্তা করেন, ফুটপাতে শোয়া মাও তার সন্তানের জন্য সে একই রকম দুশ্চিন্তাই করেন। সন্তানের প্রতি মায়েদের এই ভালোবাসায় আর কোনো ব্যাপার নেই, কোনো ভেজাল নেই। আমাদের তরুণ প্রজন্মের বিশাল একটা অংশ মায়েদের এই অপার্থিব ভালোবাসা, বোনের স্নেহের প্রতিদান দিচ্ছে তাদের নিয়ে লেখা চটিগল্প পড়ে। আমরা অনলাইনের জগৎটাকে এমন অসুস্থ বানিয়ে ছেড়েছি যে বাংলায় টাইপ করে গুগলে কিছু খুঁজতে গেলে রীতিমতো ভয় হয়, কোনো সুস্থ লোকের প্রবৃত্ত হয় না। একটা বিশাল প্রজন্ম গড়ে উঠেছে এবং উঠেছে যারা প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই চরম অশ্লীলতার জগৎটার সাথে পরিচিত হয়ে যাচ্ছে। যারা মা, বোন, কাজিন, ভাবি, খালা, চাচি, মামি এদের নিয়ে লেখা মিথ্যে ভরা চটিগল্প পড়ে আর দিনরাত সেক্স ফ্যান্টাসিতে ভোগে। পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য কিছু মানুষ যেমন দাবি করে আমি তো শুধু দেখছি, কিছু করছি না, তেমনি চটিগল্পের জন্য এমন যুক্তি দেখানো মানুষের অভাব নেই। আসলে কি তাই? চটিগল্প কি ক্ষতিকর নয়? চটিগল্প পর্ন ভিডিওর মতোই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে পাঠকের উপর। বই, কথা, লেখা মানুষের মনোজগৎকে প্রভাবিত করার জন্য খুবই শক্তিশালী একটা মাধ্যম। কোরআনের দিকে আমরা তাকাতে পারি। আল্লাহ তাআলা এর কালাম সংবলিত এ পবিত্র বই কোটি কোটি মানুষের হৃদয়ের গতিপথ পরিবর্তন করেছে এবং এখনো করছে, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। পাথরের চেয়েও কঠিন মনের মানুষ কোরআন পড়ে শিশুর মতো অঝরে কাঁদে। এ কোরআন পড়েই আল্লাহ তাআলার জন্য মানুষ তার জীবনটা বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না। বইয়ের প্রভাবকে খাটো করে দেখার কোনো উপায় নেই। চটিগল্প পড়ার সময় পাঠক অনেকক্ষণ ধরে বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় পায়। ইচ্ছে হলেই পড়া বন্ধ করে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যায়। কিন্তু পর্ন ভিডিওর ক্ষেত্রে এ সুযোগ থাকে সীমিত। দৃশ্যের দ্রুত পরিবর্তন হয়, চিন্তা করার খুব একটা সময় থাকে না। কোনো বিষয়ের উপর ভিডিও দেখা বা লেকচার শোনার চেয়ে সেই বিষয় নিয়ে বই পড়লে সেটা বেশি সময় ধরে মাথায় থাকে। চটিগল্পে পড়া জিনিসগুলো পাঠকের মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য পাকাপোক্ত আসন গেড়ে বসে। সারাক্ষণ মাথার মধ্যে কৃমির মতো কিলবিল করতে থাকে গল্পের ঘটনাগুলো। বিকৃত অবাধ্য চিন্তাগুলোর হাত থেকে সহজে রেহাই পাওয়াও যায় না। আর সারাক্ষণ মাথার মধ্যে বিকৃত চিন্তা ঘোরাফেরা করলে সেটা আপনার আচরণে প্রভাব ফেলবেই। পর্ন দেখা বা হস্তমৈথুন করার ট্রিগার হিসেবে কাজ করে এটা। চটিগল্পের নেশা আপনাকে একদিন না একদিন হস্তমৈথুন আর পর্ণাসক্তির দিকে ঠেলে নিয়ে যাবেই যাবে। সাধারণত চটিগল্পের নেশা দিয়েই অশ্লীল, অসভ্য, ভয়ঙ্কর এই জগৎটাতে মানুষের প্রবেশ ঘটে। হস্তমৈথুন, পর্ণাসক্তির বেড়া ডিঙিয়ে লিটনের প্ল্যাটে গিয়ে এ পথ চলা শেষ হয়। ভুল বললাম বোধহয়, লিটনের প্ল্যাটে না, পথ চলা শেষ হয় জাহান্নামের আগুনের গর্তে গিয়ে। যদি আপনি কখনো এই জঘন্য নেশার ফাঁদে পড়ে থাকেন তাহলে একটু নিচের কথাগুলো চিন্তা করুন। প্রথম যখন চটিগল্প পড়া শুরু করেছিলেন তখন মা, বোন, খালা, ভাবি, চাচি, মামি, কাজিন, পাশের বাসার আন্টি, টিচার, কাজের মেয়েদের নিয়ে লেখা গল্পগুলো পড়ে আপনার মনে হতো না গল্পগুলো কত জঘন্য? কিন্তু আস্তে আস্তে আপনার কাছে সেটাই স্বাভাবিক হয়ে গেল। আপনি তাদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা শুরু করলেন, তাদের বিভিন্ন আচরণের অন্য অর্থ করা শুরু করলেন, শিয়ালের চোখে দেখতে শুরু করলেন, তাদের বশ করার পন্দি আটলেন, হয়তো সুযোগও খুঁজলেন, তাই না? অস্বীকার করবেন না। স্বাভাবিকভাবেই বাঙালি ছেলেদের চিন্তাভাবনা কতগুলো নিকটাত্মীয়কে মানে ভাবি, শালি, কাজিন নিয়ে একটু অন্যরকম হয়। চটিগল্প তাদের সেই অবাধ্য চিন্তায় রংচং লাগিয়ে একেবারে নষ্ট কল্পনা যেমন চায় তেমনভাবেই উপস্থাপন করে। চটিগল্পের প্রধান সমস্যাটাই এখানে। আপনাকে এটা যৌনতা সম্পর্কে এক গাদা মিথ্যে তথ্য খুলে খাওয়াবে এবং একসময় আপনি সেগুলো সত্যি বলে ধরে নেবেন। সত্যি বোধহয় তারা আমার কাছ থেকে কিছু চায়।
আমার সাথে বিছানায় যেতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি। আপনার চিন্তা এখানেই থামবে না। চটি গল্পে পড়া নারী শিকারের টেকনিকগুলো নিজের জীবনেও প্রয়োগ করার চেষ্টা করবেন। বিকৃত চিন্তার গল্পগুলো পড়ে নিজের ভেতর ক্রমাগত যে কামের আগ্নেয়গিরির তৈরি করেছেন তার অগ্নুৎপাত হলে কি হবে ভেবেছেন কখনো? কত ঘর ভাঙবে, সম্পর্ক আর জীবন নষ্ট হবে। আপনার বাবা মার কথা একবার চিন্তা করুন, কি পরিমাণ লজ্জিত অপমানিত হবেন তারা। চটিগল্পের নেশা আপনাকে তিলে তিলে ধ্বংস করে ফেলবে। আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, আপনার মস্তিষ্কে বড়সড় একটা পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা ক্ষতিকর। চটিগল্প কিভাবে যৌনতা সম্পর্কে মহিলাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, মিশিগান স্টেট ইউনিভার্সিটি সেটার উপর একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিল। দেখা গেল যেসব মহিলারা চটিগল্প পড়ে তাদের মদ্যপান করার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাদের একাধিক যৌনসঙ্গী থাকে, অবাধ যৌনাচার বেহায়াপনায় তারা গা ভাসিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদগামিতা। সূরা আল ইসরা 32। আল্লাহ কিন্তু বলেননি যে জিনা করো না, তিনি বলেছেন জিনার কাছেও যেও না। এমন সবকিছু থেকে দূরে থাকো যা তোমাকে জিনার দিকে নিয়ে যেতে পারে। চটি গল্প পড়ার অভ্যাস আপনাকে জিনার দিকে নিয়ে যাবে কিনা সেটা পরে আলোচনার ব্যাপার। আসল পয়েন্ট হচ্ছে চটি গল্প পড়াই জিনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা সে পাবেই। চোখের জিনা নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টিপাত করা, দু কানের জিনা হলো শ্রবণ করা, রসনার জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা এবং কামনা করা। সহিহ মুসলিম, সুনানুল বাইহাকি। তাহলে এবার হিসাব করুন কয় ধরনের জিনা আপনি করলেন। প্রথমত, হাত দিয়ে কিবোর্ড চেপে সার্চ করে চটিগল্প বের করে হাতের জিনা করলেন। দ্বিতীয়ত, চোখের জিনা, চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলেন এবং পড়লেন। তৃতীয়ত, অন্তরের জিনা, চটিগল্পে পড়া জিনিসগুলো চিন্তা করলেন এবং ভাবলেন, ইস একবার যদি হতো এরকম। এবার আরেকটা হাদিস শোনাই, খুব ভয়ঙ্কর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটা চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভেতরের নারী পুরুষরা চিৎকার করছিল, আগুনের শিখা উপরে এলে তারা উপরে উঠছে, আবার আগুন স্থিমিত হলে তারা নিচে নামছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো জিনাকারী নারী ও পুরুষ। সহিহ বুখারী 1386। জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ, যেখানে কেউ যদি 1 সেকেন্ড না 1 মাইক্রোসেকেন্ড বা তার চেয়েও অনেক কম সময় থাকে, তাহলেই সে দুনিয়ার সকল আনন্দ, সকল মজা, আরামাইশ ভুলে যাবে। হয়তো সে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, জীবনেও কোনো দুঃখ কষ্টের মুখোমুখি হয়নি, রাজার হালে থেকেছে, যা মন চায় খেয়েছে, ইচ্ছে মতো পান করেছে। কিন্তু জাহান্নামের একটি মুহূর্ত দুনিয়ার সব সুখ স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চটিগল্প পড়ে সাময়িক মজা পাচ্ছেন, কিন্তু একটা বিশাল পাপের পাহাড় তৈরি করছেন ধীরে ধীরে। আর আপনার আপ্যায়নের জন্য উত্তপ্ত করা হচ্ছে জাহান্নামের আগুন। নিজেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। কোনো মতেই যে এই আগুন সহ্য করা সম্ভব না। পর্দার ওপাশে কিছুক্ষণ হলো ভেতরের পশুটা গঙ্গাতে শুরু করেছে, কোনো মতেই দমাতে পারছেন না। একসময় সবকিছু ফেলে ছুটে গেলেন পিসির কাছে, নেট কানেক্ট করে লগ ইন করলেন আপনার পছন্দের এক্স রেটেড ওয়েবসাইটে। পাগলের মতো একের পর এক পেজ ব্রাউজ করে যাচ্ছেন। প্রত্যেকটা পেজের পর্ন অভিনেত্রীদের ছবি, ভিডিও আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, ক্রমাগত ঢোক গিলছেন। ফ্যান্টাসির জগৎ রসিয়ে রসিয়ে খাচ্ছেন প্রতিটা দেহ। এমন সময় কোনো এক পর্ন অভিনেত্রীর ছবি আপনাকে উত্তেজনার চরমে পৌঁছে দিল, পড়িয়ে চারখার করে দিল কামের আগুনে। তার শরীরের স্বাদ আপনার চাই চাই। শরীরের খাঁজগুলো থেকে বহু কষ্টে চোখ সরিয়ে আপনি তাকালেন তার মুখের দিকে এবং আবিষ্কার করে বসলেন, এ আপনার বোন। চিন্তা করুন সেই মুহূর্তে আপনার কেমন লাগবে। ভাই আমার, নীল পর্দার ওপাশের নারীরাও কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। তাদেরও একটা পরিবার ছিল, বাবা মার আদর, মায়া মমতা ছিল, ছোট ভাইয়ের সঙ্গে খুনসুটি ছিল। প্রিয় মানুষটার জন্য তাদের বুকেও ছিল এক সমুদ্র ভালোবাসা, ছিল ঝগড়া, আড়ি দেওয়া, মান অভিমান। কিন্তু হঠাৎই এক ধমকা বাতাসে বদলে গেছে তাদের জীবন, পরিণত হতে হয়েছে অন্যের লালসা পূরণের বস্তুতে। কখনো কি জানতে চেয়েছেন পর্দার ওপাশের গল্পগুলো? এক একটা ছবি,
এক একটা ভিডিওতে আটকা পড়ে আছে আপনারই কোনো এক বোনের, কোনো এক ভাইয়ের হৃদয়ের হাহাকার। সেলুলয়ের পর্দার আড়ালে পর্ন ভিডিওর হতভাগ্য অভিনেতা অভিনেত্রীদের কংক্রিটের চার দেওয়ালের মাঝে বন্দি যত সব আর্তনাদ আর দুঃস্বপ্নের অভিজ্ঞতাগুলোর সবটুকু আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু তারপরেও এই অদেখা ভুবনের গল্প কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করতে দোষ কি? চলুন ঘুরে আসা যাক পর্ন ইন্ডাস্ট্রির নামে সেই নরক থেকে। সাবেক পর্ন অভিনেত্রীদের স্বীকারোক্তি। অন্য সব পর্ন অভিনেত্রীদের মতো আমিও সবসময় মিথ্যেটা বলি। আমাকে যখন মানুষজন প্রশ্ন করে ওই ভিডিওর ওই হার্ডকোর সিনটা করার সময় আপনার কেমন লেগেছিল, আমি হাসি হাসি মুখ করেই বলি, ভালো না লাগলে কি আমি ওই সিনটা করতাম? আমার ভালো না লাগলে আমি কোনো কাজই করি না। পর্ন ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতা আছে। এভাবেই দিনের পর দিন আমাকে মিথ্যা বলে যেতে হয়েছে। আসল সত্যটা হচ্ছে আমি কখনোই চাই না এসব দৃশ্যে অভিনয় করতে, কিন্তু ওইসব দৃশ্যে অভিনয় না করলে আমি কখনোই এই ইন্ডাস্ট্রিতে কাজ পাবো না। 104 ডিগ্রি জ্বর নিয়েও আমাকে ঘন্টার পর ঘন্টা শুটিং করতে হয়েছে। আমি কাজ ছিলাম, খুব করে চাইছিলাম বাসায় চলে যেতে, কিন্তু আমার এজেন্ট চাচ্ছিল না শুটিং অসমাপ্ত রেখে আমি বাসায় চলে যাই। নিরুপায় হয়ে প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কাজ করতে হয়েছে। পর্ন ইন্ডাস্ট্রিতে আমার শুরুটা হয়েছিল গণধর্ষণের ভিডিও দিয়ে। 5 জনকে দিয়ে মিস্টার ট্রেইনর আমাকে ধর্ষণ করিয়েছিলেন। এ ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি হুমকি দিয়েছিলেন এসব কাজ না করলে আমাকে গুলি করবেন। এর আগে আমার কখনো অ্যানাল সেক্সের অভিজ্ঞতা ছিল না। এই কাজটা আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। ওরা আমার সাথে এমন আচরণ করছিল যেন আমি বাতাস ভরা একটা প্লাস্টিকের পুতুল। আমাকে শূন্যে তুলে যাচ্ছে তাই ছুরিভাবে ফেলেছিল। আমার শরীরের সব অঙ্গ নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার খেলেছিল। আমি জীবনে কখনো এরকম ভয় পাইনি, এত লাঞ্ছিত ও অপমানিত হইনি। বিভিন্ন রকম শারীরিক, যৌন ও জীবাণু ঘটিত অসুস্থতার জন্য আমাকে 10-12-এরও বেশি ইমার্জেন্সি চিকিৎসা নিতে হয়েছিল। তারপরও আমি পর্নোগ্রাফি ছাড়িনি, কারণ পর্ন ইন্ডাস্ট্রিতে এগুলো খুব স্বাভাবিক ঘটনা। আমি ক্ল্যামিডিয়া, গনোরিয়া সহ অন্যান্য যৌনবাহিত রোগে আক্রান্ত অনেক মেয়েদের দেখেছি। এসব দুরারোগ্য ও ছোঁয়াচে রোগকে তারা খুব স্বাভাবিক মনে করে। আমি এমনও দৃশ্যে কাজ করেছি যেখানে আমাকে মৃত মানুষের অভিনয় করে অন্যকে আমাকে ধর্ষণ করতে দিতে হয়েছে। শরীরে থেতলানো ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম। বেশি উগ্র দৃশ্যে কাজ করলে রক্তপাত হতো। শুটিংয়ের সময় ওরা আমাকে চড় মারত, গায়ে থুতু ছিটাতো আর নোংরা গালি দিত। আমি বমি করে ফেলতাম। সেই অবস্থায় শুটিং চালিয়ে যেতে হতো। নাকে বমি ঢুকে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না। সত্যি কথা বলতে আমি আমার জীবনকে ঘৃণা করি, নিজেকেও প্রচুর ঘৃণা করি। আমি বেঁচে থাকতে চাই না। বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছি। নির্যাতন। ইদানিং পর্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হলো চর থাপ্পড়, অমানবিক নির্যাতন, থুতু ছিটানো সহ রাফ আর পেইনফুল সেক্সের দৃশ্য। এমনকি পুরুষ অভিনেতারা সেক্সের পর টয়লেটের কমোডের ভেতর অভিনেত্রীর মুখ চেপে ধরে ফ্ল্যাশ টেনে দেয়। এই ইন্ডাস্ট্রিতে এটাই ক্লাইম্যাক্স। সবচেয়ে বেশি বিক্রি হওয়া 88% পর্ন ভিডিও ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনে ভরপুর। উচ্চ মৃত্যুহার। 2003 থেকে 2014 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার সান ফের্নান্দো ভ্যালিতে অবস্থিত পর্ন ইন্ডাস্ট্রির প্রায় 1500 যৌনকর্মীর 228 জন মৃত্যুবরণ করেছে। তাদের মৃত্যুর কারণ এইডস, আত্মহত্যা আর মাদক সেবন। অনেককে হত্যাও করা হয়েছে। পৃথিবীর আর কোনো ইন্ডাস্ট্রির, এমনকি মিউজিক ইন্ডাস্ট্রি যা কিনা পর্ন ইন্ডাস্ট্রির চেয়েও 10 গুণ বড় এবং যেখানে মাঝে মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে, সেখানকার অবস্থা এতটা ভয়াবহ না। যেখানে একজন সাধারণ আমেরিকানের প্রত্যাশিত আয়ুষ্কাল 68.6 বছর, সেখানে একজন পর্ন অভিনেতা বা অভিনেত্রীর প্রত্যাশিত আয়ুষ্কাল মাত্র 36.2 বছর। যৌন রোগ। লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 20 থেকে 24 বছর বয়সী সাধারণ মানুষদের তুলনায় পর্ন অভিনেতা বা অভিনেত্রীদের প্রাণঘাতী ক্ল্যামিডিয়া ও গনোরিয়া সংক্রমণ আশঙ্কা 10 গুণ বেশি। পর্ন স্টারদের মধ্যে এই রোগগুলোর সংক্রমণের আশঙ্কা কল্পনাতীতভাবে বেশি। একজন মহিলা চিকিৎসক, যিনি একই সাথে একজন সাবেক পর্ন অভিনেত্রী, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি মেডিকেল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও পর্ন ইন্ডাস্ট্রিতে যৌন রোগের প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেছেন, 66% যৌন অভিনেতা হার্পিস এ ভোগেন, 12 থেকে 28% আক্রান্ত STD-তে আর 7% আক্রান্ত HIV-তে।
যৌনরোগ আছে কিনা সেটা পরীক্ষা পর্ন শিল্প আইনের আওতাভুক্ত নয়, কর্মীদের নিজ খরচে পরীক্ষা করাতে হয়। মাদকাসক্তির উচ্চ হার। পর্ন ভিডিওতে বিকৃত যৌনাচারের দৃশ্যে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের উপর প্রচুর মানসিক চাপ সৃষ্টি করে। ভেতরটা সাফা ঠনঠনে বানিয়ে দেয়। প্রবল অবসাদ আর বিষণ্ণতা জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। জীবনের গ্লানি ভুলতে তারা আঁকড়ে ধরে মদের বোতল, গাঁজা, হিরোইন, কোকেইন, ক্রিস্টাল মেথ কিছুই বাদ পড়ে না। তাছাড়া মাদকের নেশায় ডুবে থাকা ছাড়া পর্ন ভিডিওর কিছু বিশেষ দৃশ্যে অভিনয় করা কিছুতেই সম্ভব হয় না। এ ব্যাপারে একজন পর্ন অভিনেত্রী বলেছেন, আমরা সবচেয়ে বেশি যেসব মাদক ব্যবহার করি সেগুলো হলো অ্যাক্সিটেসি, কোকেইন, ম্যারিজুয়ানা অর্থাৎ গাঁজা, জেনাক্স, ভ্যালিয়াম, ভাইকাডিন আর অ্যালকোহল। 2012 সালে 177 জন পর্ন অভিনেত্রীদের উপরে চালানো এক জরিপে দেখা যায় 79% পর্ন অভিনেত্রী জীবনে একবার হলেও গাঁজা খেয়েছেন। অ্যাক্সিটোসি ব্যবহার করেছেন 50%, 44% অভিনেত্রী কমপক্ষে একবার হলেও কোকেইন ব্যবহার করেছেন। ক্রিস্টাল মেথ বা মেথ অ্যাসকেটামিন ব্যবহার করেছেন 27% অভিনেত্রী। বিভিন্ন ধরনের ট্রাঙ্কুলাইজার ব্যবহার করেছেন 26% আর হিরোইন ব্যবহার করেছেন 10% অভিনেত্রী। জানুয়ারি 2008-এ এক পুরুষ পর্ন অভিনেতা তার ব্লগে লিখেন, মাদক আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বড় একটা সমস্যা। কেউ যদি আপনাকে অন্য কিছু বলে তবে সে মিথ্যা বলছে। শুধু এই মাদকের জন্য অসংখ্য মেয়ে বেঁচে থাকার ইচ্ছা, উদ্যম সব হারিয়ে ফেলেছে। এই বাস্তবতা চিন্তা করাটাই খুব কষ্টের এবং তাদের এই অধঃপতন খুবই বেদনাদায়ক, অন্তত আমার কাছে। এটা মানতেই হবে যে বেশিরভাগ মাদকাসক্ত প্রফেশনাল সাহায্য ছাড়া তাদের অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে পারে না। আমি শুটিং সেট থেকে শুরু করে পার্টি, এমনকি গাড়িতেও ড্রাগের যথেচ্ছ ব্যবহার দেখেছি। পর্ন ইন্ডাস্ট্রির আনুমানিক 90% জনবল অর্থাৎ পারফর্মার, ড্রাইভার, এজেন্ট, মালিক ইত্যাদি গাঁজায় আসক্ত। কিছুদিন আগে সেটে আমার সাথে যে মেয়েটি অভিনয় করেছিল সে আচমকা অজ্ঞান হয়ে যায়। সে অক্সিটক্সিনে আসক্ত ছিল। আরেকটা মেয়ে জিএইচবি ওভারডোজ হয়ে সেটেই লুটিয়ে পড়ে। জিএইচবি হচ্ছে পার্টি ড্রাগ যেটা অ্যালকোহলের সাথে সহজে মিশে না। এমনও ঘটনা আছে যে একজন মেয়ে পর্নে অভিনয়ের জন্য সম্মানসূচক পুরস্কার, প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে পুরস্কার আনতে যেতেও পারেনি। প্রশ্ন হলো, এখানে মাদক এতটা সহজলভ্য কেন? প্রথমত, এখানে কাজ করে মূলত 18 থেকে 21 বছরের মেয়েরা, যাদের অনেকেই অশিক্ষিত নয়তো অল্প শিক্ষিত। অনেকেই আসে যারা বলতে গেলে এর আগে কপর্দ শূন্য ছিল অথবা পিৎজার দোকানে সস্তায় কাজ করত। এখানে এসে তারা মাসে $10,000 আয় করে। মাসে 10 থেকে 20 দিন 5 ঘন্টা করে কাজ করলেই হয়। মাদকের দালালরা হ্যাঙ্গরের মতো তাদের শিকার করে। এই মেয়েদের হাতে থাকে প্রচুর অবসর সময় আর কাঁচা টাকা। দুয়ে 4 মিলিয়ে মাদক ব্যবসায়ীরা বাজিমাত করে নিতে ভুল করে না। আমরা অনেকেই ভাবি পর্ন অভিনেতাদের কাজ বোধহয় পৃথিবীর সবচেয়ে মজার কাজ, তারা মজা পাচ্ছে আবার টাকাও পাচ্ছে। ধারণাটা ভুল। পর্ন অভিনেতাদের অভিনয় করার জন্য প্রচুর পরিমাণ যৌন শক্তিবর্ধক ওষুধ সেবন করতে হয়। পরিণতিতে ভুগতে হয় বিভিন্ন রকমের জটিল অসুখে, সাথে অবসাদ, হতাশা, গ্লানি তো আছেই। মারাত্মক রকমের মাদকাসক্ত হয়ে পড়ে। পর্ন ভিডিওতে অভিনয় করে যে টাকা উপার্জন করে তার বেশিরভাগই চলে যায় মাদকের পেছনে। নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যায়। কোনো নারীকে তারা ভালোবাসতে পারে না। ভালোবাসা কি এটাই ভুলে যায়। নারী ছাড়া কিভাবে একজন পুরুষ সম্পূর্ণ হতে পারে? সৃষ্টির সূচনালগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত নারীর কাছে পুরুষেরা ঋণী। নারীর জলে স্নান করেই তো পুরুষ হয়েছে বিশুদ্ধ, সভ্য, পবিত্র। জীবনের বন্ধুর পথে নারী বন্ধু হয়ে হাত ধরে রেখেছিল বলেই না পুরুষ পেয়েছে জীবনের বন্ধুর পথ চলার সাহস। পর্ন অভিনেতারা কোনো নারীর সঙ্গেই ভালোবাসার সম্পর্কে জড়াতে পারে না। জীবনের কি করুণ পরিণতি, পুরুষত্বের কি নিদারুণ অপমান। মানব পাচার। ভয়ঙ্কর এই ইন্ডাস্ট্রিতে কেন কাজ করতে আসে মানুষ? এর পেছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। অল্প বয়স্ক দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অজ্ঞ কিশোরী তরুণীদের চোখ ধাঁধিয়ে যায় পর্ন ইন্ডাস্ট্রির গ্ল্যামারে। খ্যাতি, টাকা, উদ্দাম, জনজীবনের রঙিন স্বপ্ন নিয়ে তারা পা বাড়ায় এই অন্ধকার জগতে। প্রেমে প্রতারণা, ধর্ষণ, ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হওয়া, বাবা মার ডিভোর্স এগুলো কারণের অন্তর্ভুক্ত। টিউশন ফ্রি, ড্রাগের টাকা জোগাড় করা কিংবা বেকারত্বের হতাশা থেকে অনেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে। তবে পর্ন অভিনেত্রীদের বেশ বড়সড় একটা অংশ ইন্ডাস্ট্রিতে আসে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে। মাদক বাণিজ্যের পর
মানব পাচার হলো বর্তমান আধুনিক সভ্য পৃথিবীর সবচেয়ে বড় ও সুসংগঠিত ইন্ডাস্ট্রি। মানব পাচারের ব্যবসায় প্রতি বছর লেনদেন হয় প্রায় 150 বিলিয়ন ডলারের। আমেরিকাতে নারী ও শিশু পাচার করা হয় শুধু সেক্স ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা মেটানোর জন্য। যৌন বাণিজ্যের চাহিদা মেটাতে মানব পাচারের যে ভয়াবহতা সেটা ভালোভাবে বোঝার জন্য কিছু তথ্য জানা দরকার। ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন এর প্রেসিডেন্ট আর্নি অ্যালেনের মতে শুধু আমেরিকাতেই সেক্স ইন্ডাস্ট্রির পতিতাবৃত্তি পর্ন ইন্ডাস্ট্রি জন্য প্রতি বছর 1 লাখের মতো শিশু পাচার করা হয়। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস এর অধীনস্থ হিউম্যান ট্রাফিকিং প্রোগ্রাম এর সাবেক ডাইরেক্টর স্টিভ ওয়াগানের মতে এ সংখ্যা প্রায় 1.25 লাখ। প্রতি বছর পুরো পৃথিবীতে 6 লাখ থেকে 8 লাখ নারী ও শিশু মানব পাচারের শিকার হয়। এদের বেশিরভাগই জায়গা হয় ইউরোপ আমেরিকাতে সেক্স ইন্ডাস্ট্রিগুলোতে, পতিতালয়, পর্ন ইন্ডাস্ট্রি, স্ট্রিপ ক্লাব ইত্যাদি। পর্নোগ্রাফি যেভাবে আদম ব্যবসায়ীদের জন্য চাহিদা সৃষ্টি করছে, কোন কোন ফ্যাক্টর সেক্স ট্রাফিকিংকে প্রভাবিত করে তার উপর আমেরিকান সংস্থা শেয়ার্ড হোপ ইন্টারন্যাশনাল একবার একটা প্রতিবেদন তৈরি করেছিল। প্রতিবেদন দেখা গেল পর্ন ইন্ডাস্ট্রি হলো সেই ফ্যাক্টরগুলোর একটি যেগুলোর কারণে কিছু অমানুষ মানব পাচারের, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু জড়িয়ে পড়ে। পাচারকৃত এসব মানুষগুলোর বেশিরভাগই শেষ ঠিকানা হয় ইউরোপ বা আমেরিকার মতো কোনো সভ্য মহান দেশের। আসলে কি সভ্য? পতিতালয়, স্ট্রিপ ক্লাব বা পর্ন ইন্ডাস্ট্রিতে যৌনদাসী হিসেবে। আবার কোনো কোনো সময় শুধু পর্ন ইন্ডাস্ট্রির চাহিদা মেটানোর জন্যই নারী ও শিশু পাচার করা হয়। কিন্তু কেন পর্ন ইন্ডাস্ট্রির সাথে মানব পাচার জড়িত? এ প্রশ্নের উত্তর পাবেন পর্নোগ্রাফি কিভাবে একজনের মস্তিষ্ককে পরিবর্তন করে তার মাঝে। বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্কে মিরর স্নায়ু নামে এক ধরনের মস্তিষ্ক কোষ আছে। যখন আমরা নিজেরা কোনো কিছু করি অথবা অন্যরা যা করছে তা দেখি, তখন এই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। এ কারণেই চলচ্চিত্রের দৃশ্যে আমাদের কাঁদায় অথবা ভয় পাওয়ায়। এ কারণেই কিছু লোক টিভিতে ফুটবল খেলা দেখার সময় তীব্র উত্তেজনা ও আবেগের মিশেলে খেলার সাথে জড়িয়ে যায়। চিন্তা করুন, খেলার মাঠে তারকা ফুটবলারের পায়ের জাদু দেখে আপনার কি মনে হয় না, ইস ওদের মতো আমি যদি এরকম খেলায় পারতাম? ফুটবলার বলুন, সিনেমা বা সিরিয়ালের নায়ক বলুন, না চাইলেও অবচেতনভাবেই আপনি কিন্তু তাদের অনুকরণ করেন। পোশাক আশাক থেকে শুরু করে ভাবভঙ্গি, কথাবার্তা, হাঁটা চলা, হেয়ার কাট, তাই না? একজন মানুষ যখন ঘন্টার পর ঘন্টা ধরে পর্ন ভিডিও দেখে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, তখন সেও চায় পর্দায় দেখা জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে। আমরা আগেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। আর যে প্রজন্মের যৌনশিক্ষার যৌনতা সম্পর্কে ধারণা পাওয়ার একমাত্র অথবা প্রধান মাধ্যম পর্নোগ্রাফি, যে প্রজন্মের পর্নোগ্রাফিতে হাতে খড়ি হচ্ছে শৈশবেই, সেই প্রজন্মের কাছে যৌনতার অর্থ একটাই, পর্ন ভিডিওতে দেখা যৌনতা। কিন্তু এই পর্ন ভিডিওগুলোতে যৌনতার নামে দেখানো হচ্ছে এক মিথ্যা, বিকৃত এবং অতিরঞ্জিত গল্প। এমনকি এমনভাবে যৌনতাকে উপস্থাপন করা হচ্ছে যা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে চিন্তা করাও সম্ভব না। যদিও পর্নোগ্রাফি দেখতে দেখতে এখন অধিকাংশ মানুষ এগুলোকে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে, আর সেই সাথে নারীদের উপর ভয়ঙ্কর অত্যাচার তো আছেই। একজন পর্নাসক্ত ব্যক্তি যখন পর্দায় দেখা জিনিসগুলো বাস্তবে করতে চায়, তখন তাকে বেশ কয়েকটা সমস্যার মুখোমুখি হতে হয়। প্রথমত, আগে বলা হয়েছে খুব অল্প বয়সে পর্নোগ্রাফির সাথে পরিচিত হবার ফলে কিশোর কিশোরীরা বাস্তব যৌনতার দিকে ঝুঁকে পড়ে। বিয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাধ্যমে দৈহিক চাহিদা মেটাতে না পারলে বাধ্য হয়ে তাদের যেতে হয় পতিতালয়ে। এভাবে পতিতার চাহিদা বাড়ে মানব পাচার। দ্বিতীয়ত, পর্নাসক্তদের সঙ্গিনীরা অধিকাংশ ক্ষেত্রেই বেডরুমে পর্ন অভিনেত্রীদের মতো নির্লজ্জ হতে পারে না। পর্ন ভিডিওতে দেখানো দৃশ্যগুলোর অনুকরণ করতে চায় না। কিন্তু একজন পর্নাসক্ত ব্যক্তির এমন অবস্থা হয় যে পর্নে দেখা যৌন আচরণগুলো না করতে পারলে সে কোনোভাবেই তৃপ্ত হতে পারে না। বাধ্য হয়ে একসময় তাকে যেতে হয় পতিতালয়ে। পতিতালয়গুলো তাদের খদ্দেরের চাহিদা পূরণের জন্য হাত পাতে মানব পাচারকারীদের কাছে, আর মানব পাচারকারীদের শিকারে পরিণত হয় লক্ষ লক্ষ অসহায় নারী ও শিশু। যারা পর্ন ভিডিও দেখেন তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু এমন হাজার হাজার পর্নাসক্ত পাওয়া যাবে যাদের পর্নাসক্তির শেষ পরিণতি ছিল পতিতালয়ে গমন। 9টি দেশের 854 জন পতিতাকে নিয়ে কাজ করা জরিপে দেখা গেছে 47% পতিতা জানিয়েছে তাদের খদ্দেররা তাদের ঠিক সেটাই করতে বাধ্য করে যেটা তারা আগে পর্ন ভিডিওতে দেখেছে। ওরাল হিস্টোরি প্রজেক্ট এর জরিপে দেখা গেছে শতকরা 86 জন পতিতা বলছে তাদের খদ্দের তাদের পর্ন ভিডিও দেখিয়ে বলে, তোমরা পর্দার ওই অভিনেত্রীকে হুবহু অনুকরণ করো।
মানব পাচারের ব্যাপারে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার লারা লেডাররা তো সোজাসাপটা বলেই ফেলেছেন, পর্নোগ্রাফির মাধ্যমে বাণিজ্যিক যৌন নিপীড়নের কমার্শিয়াল সেক্সের জন্য মানব পাচার মার্কেটিং করা হয়। তৃতীয়ত, পর্নাসক্তরা তার সঙ্গিনীদের মধ্যে পর্ন অভিনেত্রীদের মধ্যে মতো দৈহিক সৌন্দর্য খুঁজে বেড়ায়। মনে মনে পর্ন অভিনেত্রীদের দেহের সাথে নিজেদের সঙ্গীর দেহের তুলনা করে সবসময়, কিন্তু তাদের হতাশ হতে হয়। পর্ন অভিনেত্রীরা সার্জারি সহ অন্যান্য বিভিন্ন উপায়ে তাদের দেহে কৃত্রিম সৌন্দর্য নিয়ে আসে, যেটা স্বাভাবিক অবস্থায় কোনো মানুষের মাঝে সচরাচর পাওয়া যায় না। কাজেই পর্নাসক্তরা তাদের সঙ্গিনীর পাংশে শরীরে বদলে পর্ন অভিনেত্রীদের মতো শরীরের অধিকারিণী পতিতাদের কাছে যায়, আর পতিতার যোগান দেওয়ার জন্য চলে মানব পাচার। চতুর্থত, মানব পাচারের শিকার হওয়া হতভাগ্যদের জোর করে পর্ন ভিডিওতে ব্যবহার করা হয়, বিশেষ করে হার্ডকোর পর্নোগ্রাফিতে। মানব পাচারের শিকার শতকরা 70 জন ভিকটিম জানায় যে তাদের পর্ন ভিডিওতে অংশগ্রহণ বাধ্য করা হয়েছে। পর্নোগ্রাফিকে ঘিরে চলছে নব্য দাস প্রথা। মানব পাচারের শিকার নারীদের বানানো হচ্ছে যৌনদাসী, অথচ ইসলাম নারীকে যৌনদাসী বানায় বলে তার স্বরে চিৎকার করা পশ্চিমা বিশ্ব আর তাদের আদর্শিক সন্তান বাদামি চামড়ার ফিরিঙ্গিরা এই আধুনিক দাসত্ব নিয়ে খুব মুখ খুলতে নারাজ। সফটকোর পর্ন থেকে মানুষ ধীরে ধীরে হার্ডকোর পর্নের দিকে ঝুঁকছে। বাড়ছে আরও বেশি এক্সট্রিম, নারীদের উপর আরও বেশি অত্যাচার, আরও বেশি বিকৃত যৌনতার চাহিদা। সেই সাথে বাড়ছে লাইভ ও ওয়েবক্যাম সেক্স, লাইভ ধর্ষণ। স্বাধীন নারীদের তুলনায় মানব পাচারের শিকার যৌনদাসী বানানো নারীদের দ্বারা এই কাজগুলো করানো যেমন কম ঝামেলার তেমনই কম খরচের। এক কথায় বলতে গেলে সেক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে মানব পাচারকারীদের টাকা কামানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয়টা হলো পুরুষদের শিক্ষা দেওয়া যে নারীরা হলো কেবল ভোগের মাল, তাদের যেভাবে ইচ্ছা চেটে পুটে খাবলে ছিঁড়ে খাওয়ার অধিকার তোমার আছে। আর পুরুষের মস্তিষ্কে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য পর্নোগ্রাফির চেয়ে ভালো আর কোনো মাধ্যম আছে কি? একবার এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তাকে কাছে ডাকলেন, তাকে প্রশ্ন করলেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে? যুবকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আপনার প্রতি উৎসর্গ করুন, কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে যুবকটিকে প্রশ্ন করলেন, তাহলে তোমার মেয়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার ফুফুর জন্য, তোমার খালার জন্য? যুবক প্রতিবারই বলল, কোনো মানুষ এটা পছন্দ করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রাখলেন এবং দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই শিক্ষা পাওয়ার পর যুবকটি পরবর্তী জীবনে রাস্তায় চলার সময়ও কোনো দিকে চোখ তুলে তাকাতো না। ভাই আমার, বিশ্বাস করুন, প্রতিটি পর্ন ভিডিওর ফ্যান্টাসির পেছনে লুকিয়ে আছে অনেক নরনারীর অসহায় আর্তনাদ, বুকের একেবারে গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস, না জানা অনেক স্বপ্ন ভাঙার গল্প। আপনি ও আপনার মতো অসংখ্য পর্ন ভিডিও দেখেন বলেই আপনি নেট থেকে পর্ন ডাউনলোড করেন, চাহিদা সৃষ্টি করেন বলেই এসব অসহায় নারীদের, শিশুদের পড়তে হয় মানব পাচারকারীদের কবলে, বেছে নিতে হয় ভয়াবহ জীবন। পর্ন ও ওয়েবসাইটে করা আপনার প্রতিটি মাউস ক্লিকের কারণে হয়তো একজনের পৃথিবীটা তছনছ হয়ে যাচ্ছে। আপনার কোনো নিকটাত্মীয়রা, আপনার বোনও যে কোনো দিন এরকম ভয়াবহতার শিকার হবে না, তাকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কি দরকার ক্ষণিকের আনন্দ, সাময়িক উত্তেজনার জন্য এই পৃথিবীর মুক্ত নির্মল বাতাসটাকে বিষাক্ত অশ্লীল করে ফেলার?